মাথা তুলে তাকালো ইসাবেলা, মুখ জুড়ে অপ্রসন্ন অপ্রস্তুত ভাব। মাধবী হাতটা আবার ওর মাথায় রাখলো। আমি জানি এতক্ষণ যার কথা বলছিলে সেই মানুষটাই তুমি। আমি এখন কি করব মাধবী? তুমি বলছো মস্তিষ্কের কথা শুনতে। মস্তিষ্ক বলছে ও আমার জন্য ঠিক নয়, কিন্তু ওকে ছাড়া আমার পৃথিবী যে শূন্য মনে হয়। বেঁচে থাকাটা অর্থহীন লাগে। আমার বড় কষ্ট হচ্ছে মাধবী। দম বন্ধ হয়ে আসছে। ভগ্ন হৃদয়ে বেঁচে থাকা মৃত্যু সম মাধবী, মৃত্যু সম। ইসাবেলা চোখের পানি ছেড়ে ফুপিয়ে ওঠে। মাধবীর বড় খারাপ লাগলো ইসাবেলার দুরবস্থা দেখে। গভীর ভাবনায় বোধ হলো ইসাবেলার নীরব কান্না আস্তে আস্তে শব্দ সৃষ্টি করে। বড় অসহায় লাগছে ওর। জীবন এত জটিল কেন? কেন ভালোবাসতে গিয়ে ও এত ব্যথা পায়? ভালোবাসাতে কি সুখ নেই? মাধবীর হাতের স্পর্শে সিক্ত চোখে তাকালো। বৃদ্ধাঙ্গুলি দিয়ে চোখ মুছে দেয় মাধবী। ইসাবেলার ডান হাত মুঠোর মধ্যে নিয়ে বলল, আমিও প্রেমিক। প্রেমের পক্ষে থাকা উচিত আমার। তুমি পবিত্র প্রাণা, সরল ও নিষ্পাপ বেল। যে ভালোবাসা তোমার পবিত্রতা, সরলতা আর নিষ্পাপতা ক্ষুণ্ণ করে, তার পক্ষ নেওয়ার পরামর্শ আমি কিছুতেই দিতে পারি না। তবে হ্যাঁ, তবে যদি শুধরানোর কোনো পথ থাকে, তবে একটা পথ আমি দেখি। ভালোবাসা পবিত্র অনুভূতি বেল। লোকে বলে ভালোবাসা স্বয়ং ঈশ্বর। ঈশ্বরের ক্ষমতা অপরিসীম। তিনি সব অসাধ্য সাধন করতে পারেন। ভালোবাসায়ও এই একই গুণে গুণান্বিত। তুমি কি তাকে তোমার ভালোবাসা দিয়ে বদলাতে পারবে বেল? তোমার পবিত্র নিষ্পাপতা এবং ভালোবাসা দিয়ে তার পাপ ও শাপমোচন করতে পারবে? যদি এই দৃঢ়তা থাকে, তবে আমি বলবো ভালোবাসো তাকে। সব ত্যাগ করে নয়, সব একপাশে রেখে কেবল তাকেই প্রাধান্য দাও। অতীতে যে স্বপ্ন তুমি দেখেছিলে, আজ ওই ব্যক্তিটাকে সেই স্বপ্ন বানিয়ে নাও। স্বপ্ন দেখলেই কিন্তু পূরণ হয় না বেল। স্বপ্ন পূরণ করতে ধৈর্য, একগ্রতা, সাধনার ভীষণ দরকার হয়। স্বপ্ন পর্যন্ত পৌঁছাতে পাড়ি দিতে হবে সহস্র কণ্টকাকীর্ণ পথ। সব পারবো মাধবী। নিকোলাসের পাপ ও সাপমোচন করতে এবং ওকে আমার করতে আমি সব পারবো। আমি ওকে আমার প্রিয় স্বপ্ন বানিয়ে নিব। সেই স্বপ্ন মুহূর্তে যে কোনো কঠিন পথ পাড়ি দিতে রাজি। তুমি ঠিকই বলেছ, ভালোবাসা ঈশ্বরের আরেক রূপ। ভালোবাসা সব পারে, আমি প্রমাণ করে দিব সেটা। নিকোলাস, এইটার নাম তাহলে? ইসাবেলা লজ্জায় অধোবোদন হয়ে যায়। মাধবী মুচকি হাসলো। আমাকে বলবে না তার সম্পর্কে? এখন না, কেন? কারণ এখন আমি অন্য একজনের কথা বলবো, তোমার জনের। চোখ তুলে তাকালো ইসাবেলা। মাধবী ভুরু কুঁচকে বলল, আমার জানের? হ্যাঁ, ওর নাম তাতিয়ানা। মাধবী, আমার বড় বোন তাতিয়ানা। বিস্ময়ে হত হয়ে যায় মাধবী। গলা দিয়ে সহসা কথা বেরোলো না। কোনো রকমে বলল, কিভাবে বুঝলে? এই যে সেদিন ছবি দেখালে, ওই ছবি দেখেই চিনেছিলাম। সেদিন তোমাকে বলতে পারিনি, ভেবেছিলাম সময় সুযোগে বলবো। তোমার ভালোবাসার মানুষটি আমার বড় তাতিয়ানা। মাধবী, তাতিয়ানাকে পাওয়ার আনন্দে ভাষা হারিয়ে বসে মাধবী। ওর চোখের কোণে জমা হতে থাকে অশ্রু। অবশেষে সে প্রিয়তমার সন্ধান পেল, কিন্তু পরক্ষণেই নিজের অবস্থার কথা ভেবে শঙ্কিত হয়। তাতিয়ানা কি মেনে নেবে এই অবস্থায় ওকে? ইসাবেলার নজর এড়ায় না সেই শঙ্কা। শক্ত করে মাধবীর হাতটা ধরে। কিছু বলবে তখনই দরজা খুলে গেল। মাদাম আদলৌনাকে রুমে ঢুকতে দেখে হাত ছাড়িয়ে নেয় মাধবী। মাকেও তাতিয়ানার কথা বলেনি, এখনো প্রস্তুত নয় বলার জন্য। ইসাবেলা ওর মুখ দেখে বুঝতে পারলো বোধহয়। উঠে দাঁড়ায় ও। মাদাম আদলৌনা ওদের দিকে সন্দিগ্ধ চোখে চেয়ে রইলেন কিছুক্ষণ। ইসাবেলা হেসে এগিয়ে এসে বলল, আমার একটু দরকার ছিল জুজানির সাথে, আমি আসছি। ও যেতেই মাদাম আদলৌনা ছেলেকে দেখলেন। নেড়েবেশ চোখে চেয়ে আছে সামনে। কিছু কি হয়েছে বাবা? না তো। গলা ঝেড়ে জবাব দিল মাধবী। দরজার বাইরে একজন চাকর মাদামকে ডাকলেন। বাড়ির কর্ত্রী জরুরি কাজে তলব করেছেন। ছেলের চিন্তিত মুখ দেখে তার মনে অনেক প্রশ্ন জাগলো, কিন্তু এই মুহূর্তে কিছুই বলতে পারলেন না।
আগত চাকরের সাথে রুম ছেড়ে বেরিয়ে গেলেন। মা বেরিয়ে যেতে দেওয়ালে পিঠ ঠেকিয়ে চোখ বুঝল মাধবেই। বুকের ভেতরটা উত্তেজনায় অস্থির। অস্ফুটে বলল, তাতিয়ানা, তাতিয়ানা। সেদিনের পর নিকোলাসের সাথে ইসাবেলা দেখা করেনি। নিজেকে রুমবন্দি করেছিল যেন নিকোলাসের সাথে দেখা না হয়। নিকোলাস যে ওর সাথে দেখা করার খুব চেষ্টা করেছে তা ইসাবেলা বেশ ভালোভাবেই জানে। রাতে রুমের ভেতর সোদা মাটির গন্ধও পেয়েছিল। মাদাম আর মাধবেইর উপস্থিতির কারণে ওই রুমে নিকোলাস স্বরূপে আবির্ভূত হয়নি। ইসাবেলা ঘুমের ভান ধরে পড়েছিল। তখন নিকোলাসের সামনে যেতে তৈরি ছিল না ও। আজ ইসাবেলা পুরোপুরি তৈরি। নিকোলাসকে ভালোবাসবে ও। ভালোবাসার শক্তিতে ওই পাপাত্মাকে পবিত্র করবে। ইসাবেলা সতর্কে ভাড়ার ঘরের দিকে পা বাড়ায়। সামনে আবছা আধার। একটু আগে একটা কাজে জুজানি ওকে ভাড়ার ঘরে যেতে বলেছিল। ইসাবেলা অসুস্থতার অজুহাত দেখিয়ে মানা করে এসেছে। ও জানে ওকে ভাড়ার ঘরে পাঠানোর প্ল্যান নিকোলাসের। মানুষের মস্তিষ্কের ওপর ও সহজে প্রভাব খাটাতে পারে। ঠিক এই কারণেও এই কয়দিন দূরে ছিল ইসাবেলা। কিন্তু আজ মাধবেই ওকে পথ দেখিয়েছে, ওর দ্বিধাদ্বন্দ্ব কাটাতে সাহায্য করেছে। এখন নিকোলাসের মুখোমুখি হতে আর ভয় নেই, ওকে ভালোবাসতে ভয় নেই। ভাড়ার ঘরের ভেতরে মিশমিশে অন্ধকার। নিজের অবয়বই দেখতে পাচ্ছে না। অন্ধের মতো এদিক ওদিক হাতড়ে দরজার পাশে এসে দাঁড়ায়। এই বাড়িতে দিনের বেলাতে একমাত্র এখানেই নিকোলাসের সাথে দেখা করা নিরাপদ। এই জন্যেই এটা ওটার ছুতো দিয়ে এই ঘরে পাঠাতে চায় এই জন্যই এটা ওটার ছুতো দিয়ে এই ঘরে পাঠাতে চাই ইসাবেলাকে সে। ইসাবেলা দেরি করে হলেও আজ এসেছে এখানে। নিকোলাস কি জানবে ওর আগমনের খবর? কেন যেন ওর মন বলছে এখানে এলেই নিকোলাসকে পাবে। ও অধীরভাবে অপেক্ষা করছে। হঠাৎ সেই পরিচিত গন্ধটা পেল। বুকে টিপটিপানি বেড়ে যায় সাথে সাথে। গন্ধটা ক্রমশ কাছে আসছে। ইসাবেলা অন্ধকারে কিছু দেখতে পাচ্ছে না। ও চোখ বন্ধ করে অনুভব করলো নিকোলাসকে। খুব কাছে এসে দাঁড়িয়েছে নিকোলাস। খানিক সেই নৈশব্দ। ইসাবেলার কান দুটো কাতর হয়ে আছে একবার প্রিয় গলার স্বরটা শুনবে বলে, কিন্তু হলো উল্টো। ক্ষিপ্ত গতিতে ঘাড় ধরে কাছে টেনে আনলো নিকোলাস। ভীষণ রেগে আছে। ইসাবেলা টের পাচ্ছে সেটা। নিকোলাসের মুখ ওর দিকে নেমে এলো। দুজনের ঠোঁটের মাঝে ইঞ্চি পরিমাণ ফাঁক। ইসাবেলা চোখ মেলতেই একজোড়া রক্তজবা চোখের সম্মুখীন হয়। ওর ঘাড়ের ওপর নিকোলাসের হাতটা শক্ত হলো। ব্যথায় কোকিয়ে উঠল ইসাবেলা। নিকোলাস, বেলা, আমাকে উপেক্ষা করার শাস্তি কতটা ভয়াবহ হয় জানো না তুমি? কর্কশ গলায় বলল নিকোলাস। ইসাবেলা ফিসফিসিয়ে বলল, তাহলে জানাও। ভুরু তুলে ওর দিকে তাকিয়ে রইল নিকোলাস। ধীরে ধীরে ঠোঁটের কোণে জেগে ওঠে সম্মোহনী হাসি। ঘাড় ছেড়ে ইসাবেলার কোমরে হাত রাখে। কানের কাছে মুখ এনে চাপা গলায় বলল, বড্ড সাহস বেড়েছে তোমার বেলা। এত সাহস মোটেও ভালো নয়, পস্তাবে পরে। মুচকি হেসে পায়ের পাতায় ভর করে দুই বাহুতে ওর গলা জড়িয়ে ধরে ইসাবেলা। তারপর ডান গালে চুমু দিয়ে কানে কানে বলল, কোনোদিন না, কোনোদিন না। নিশুতি রাত। রুমের ভেতর জমাটবদ্ধ অন্ধকার। ইসাবেলার পাশে শায়িত মাদাম আদলৌনা নাক ডেকে ঘুমাচ্ছেন। সারাদিনের কর্মব্যস্ততার পর শোয়া মাত্রই ঘুমিয়ে গিয়েছিলেন তিনি। ইসাবেলা অপেক্ষা করছিল মাধবেইর ঘুমানোর। দিনভর এক জায়গায় বসে শুয়ে থেকে রাতে ওর ঘুম আসতে চায় না। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে। অনেকক্ষণ ওর ঘুমানোর অপেক্ষা করতে করতে ইসাবেলার ক্লান্ত শরীর একসময় গভীর ঘুমে আচ্ছন্ন হয়। বেলা, কানের কাছে ফিসফিসানি ডাকে ইসাবেলা সুরসুরি পেয়ে অন্যদিকে পাশ ফেরে, কিন্তু একটা হাত টেনে ওর ঘুমন্ত দেহটাকে ঘুরিয়ে আনলো আগের পাশে। ওকে জড়িয়ে ধরে আছে হাতটা। ইসাবেলা ঘুমের মধ্যে শুকছে। গন্ধটা ওর পছন্দের। ঘুমের ঘোরে হাসলো। অস্ফুটে বলল, নিকোলাস, নিকোলাস। উষ্ণতা পেতে আরো সরে এলো ও। বালিশ ছেড়ে মাথাটা শক্ত কিছুর ওপর রাখলো। অনুভব করলো মাথায় কেউ হাত বুলিয়ে দিচ্ছে। ঠিক তারপরেই কপালে ভেজা ঠোঁটের স্পর্শ। আবার নিজের নাম শুনতে পেল। বেলা, বেলা।
পিট পিট করে চোখ খোলে ইসাবেলা। ঘুমে ঢুলছে চোখের পল্লব। মাথা সরিয়ে নিল পেছনে। সেই অন্ধকারে একটা অস্পষ্ট মুখ দেখতে পায়। শীতের রাতের ঠান্ডায় জমে যাওয়া গালটাতে উষ্ণ হাতের তালু ঘর্ষিত হলো। বেশ আরাম লাগলো ইসাবেলার। চোখটা আবার বন্ধ করতেই হাঁপ ছাড়ার শব্দ শুনল। ভুরু কুঁচকে গেল ওর। তখনই মনে পড়ল আজ রাতে নিকোলাসের সাথে দেখা করার কথা ছিল। সেদিন আবেগে ভেসে গিয়ে নিকোলাসের গাল চুম্বন করেছিল। যখন বুঝলো কি কাণ্ড করেছে এক মুহূর্ত আর সেখানে থাকেনি। নিকোলাসের হতবুদ্ধি হয়ে যাওয়া মুখটা স্মরণ করে সারাটা দিন মিটমিট করে হেসেছে। নিজের অমন ধৃষ্টতা মনে করেও শরমে মরেছে। ওই লজ্জায় গত একটা দিনও নিকোলাসকে এড়িয়ে গেছে। আজ ভেবেছিল লজ্জা শরম ভুলে দেখা করবে। ওর লজ্জায় আত্মগোপন করাকে উপেক্ষা ভেবে রেগে আছে হয়তো নিকোলাস। কিন্তু কে জানতো অধৈর্য নিকোলাস এই রুমে ওরই পাশে এসে শুয়ে থাকবে আজ রাতে। এক নিমেষেই ইসাবেলার ঘুম উড়ে যায়। চকিতে তাকালো। অন্ধকারে আস্তে আস্তে পরিষ্কার হলো নিকোলাসের মুখটা। মাথাটা এক হাতের ওপর ভর করে ওর দিকে তাকিয়ে আছে। থতমত খেয়ে গেল ইসাবেলা। একবার মাধভেই আবার মাদামের দিকে তাকালো। মাদাম তখনও নাক ডাকছেন, কিন্তু মাধভেই ঘুমিয়েছে কিনা বোঝা গেল না। নিকোলাস হয়তো ওর ভয় আন্দাজ করলো। ফিস ফিসিয়ে বলল, ভয় নেই, ওরা গভীর ঘুমে নিমজ্জিত। স্বস্তির নিঃশ্বাস ছাড়লো ইসাবেলা। তারপর সপ্রতিভ হয়ে বলল, আপনি এখানে কেন? নিকোলাস সে কথার জবাব না দিয়ে বলল। আবার আপনি? ইসাবেলা চোখ পাকিয়ে রইল। এখানে শুয়ে আপনি তুমি নিয়ে তর্ক চললে বাড়ির সবাই নিশ্চিত জেগে যাবে। লজ্জা সংকোচের মাথা খেয়ে কটমট করে চাপা গলায় বলল, আচ্ছা, তুমি তুমি এখানে কেন? কেউ টের পেয়ে গেলে? আমি ওসবের পরোয়া করি না। নিকোলাস ওকে জড়িয়ে ধরে আরো কাছে নিয়ে এলো। ইসাবেলার সাথে সাথে ওর বুকে হাত রেখে দূরত্ব তৈরি করে। সতর্ক করলো। নিকোলাস, নিকোলাস আহত মুখে বলল, আমাকে কেন বারবার উপেক্ষা করছো বেলা? গতকাল থেকে তোমার অপেক্ষায় ছিলাম। তুমি নিষ্ঠুর মানবী, আমার মন বোঝো না। তোমাকে দেখার অসুখে আমার হৃদয়টা ধুকে ধুকে নিষ্ক্রিয় হোক, তাই বুঝি চাও। ইসাবেলা কথা খুঁজে পায় না। অদ্ভুত এক ভালো লাগা ছড়িয়ে যাচ্ছে দেহের অভ্যন্তরে। পিটার ওকে এমন করে কোনোদিন বলেনি। বড্ড অনভ্যস্তের মুহূর্ত, কিন্তু অভিলাষী ছিল সব সময়ই। অপ্রতিভ হয়ে যায় তাই বারবার। ওর মাথার ওপর থুতনি রেখে নিকোলাস বলল, তোমাকে না দেখে আজকের দিনটাও শেষ হোক চাইনি বলে এসেছি। রাত। হ্যাঁ, ওই হলো। আমার দিন রাতের কোনো পার্থক্য নেই। ইসাবেলা মাথা দুদিকে নাড়িয়ে হাঁপ ছাড়ে। আবার ভুলে গিয়েছিল নিকোলাস মানুষ নয়, পিশাচ। এই একটা কথা ওর সকল সুখ স্বপ্নে গুণ ধরিয়ে দেয় যেন। বুকে অসহ্য যন্ত্রণা নয়। নিকোলাস ওর গালে মৃদুভাবে হাতের তালু ঘষে বলল, ভোর হতে এখনো ঘন্টা 3 সময় আছে। এই সময়টা এখানে নয়, অন্য কোথাও একান্তে কাটাতে চাই। যাবে? মাথা নাড়িয়ে সম্মতি জানায় ইসাবেলা। নিকোলাস খুশি হয়। তাড়াতাড়ি উঠে দাঁড়াতেই ইসাবেলা ওর হাত ধরে বলে, শব্দ করো না, আগে তুমি যাও, আমি পরে আসছি। যদি আবার ঘুমিয়ে পড়ো? না, ঘুমিয়ে পড়বো না। মনে থাকে যেন। বাইরে অপেক্ষা করছি, জলদি এসো। নিকোলাস ধোয়া হয়ে বেরিয়ে গেল রুম থেকে। ইসাবেলা আস্তে আস্তে উঠে দাঁড়ায়। রুমের বাকি দুজন তখনও ঘুমিয়ে আছে। ইসাবেলা কাছে গিয়ে দুজনকে পর্যবেক্ষণ করে মনের ভয়টা দূর করলো। ফ্রকের ওপর শীত পোশাক, গায়ে বুট জোড়া পরে সতর্কে রুম ছেড়ে বেরিয়ে এলো। তারপর বাড়ির পেছনের দরজা খুলে গেল বাগানের দিকে। নিকোলাস আগে থেকে সেখানে দাঁড়িয়ে ছিল। ইসাবেলা ওর সামনে গিয়ে অন্যদিকে ঘুরে দাঁড়ায়। চলো। নিস্পৃহ গলায় বলল ইসাবেলা। নিকোলাসের মুখের হাসি একটু ম্লান হলো ইসাবেলার গম্ভীরতা দেখে। বলল, তুমি আমার উপর রেগে আছো বেলা? না। মিথ্যা বলবে না, আমি স্পষ্ট বুঝতে পারছি রেগে আছো তুমি। কেন? কেন? তুমি এভাবে রুমের ভেতর ঢুকে আবার জিজ্ঞেস করছো কেন? যদি ওরা দেখে ফেলতো? আগেও বলেছি আমি ওদের পরোয়া করি না। হুম। চাপা ক্ষোভে গজগজ করছে ইসাবেলা। নিকোলাস খানিক রেগে গেল। ওর চোয়াল ধরে বলল, কি? হ্যাঁ, এই রুমে এখনো ওসব আছে নিকোলাস। যদি কিছু হয়ে যেত তোমার, মাদাম তোমাকে ভিক্টোরিজার সাথে দেখছেন।
ভিক্টোরিজার সাথে দেখেছেন, তিনি কি ভাবতেন? মাধবেই না হয় জানে তোমার সাথে আমি প্রেম করি, কিন্তু আচমকা নিকোলাসের বুকের ওপর আছড়ে পড়ল ও। এই আছড়ে পড়ার কারণটা অবশ্য নিকোলাস বাহাতে ওকে জড়িয়ে ধরেছে, অন্য হাত চোয়াল ছেড়ে গাল আলতো ছুঁয়ে বলল। প্রেম? বেলা, আমরা তাহলে প্রেম করছি? লজ্জায় অধবদন হয়ে যায় ইসাবেলা। নিকোলাস মুচকি হেসে ওর থুতনি তুলে বলে। তাকাও আমার চোখে। ইসাবেলা দুদিকে মাথা নাড়িয়ে অসম্মতি জানাতেই নিকোলাস ঝুঁকে এলো। ওর ঠোঁট একদম ইসাবেলার ঠোঁটে আলতো ছুঁয়ে যায়। চমকে তাকায় তখনই ইসাবেলা। নীল চোখজোড়া ওকে আর পলক ফেলতে দেয় না। নিকোলাস এক হাতে ওর গালে হাত বোলাতে বোলাতে বলে। আমরা তবে প্রেম করছি? সম্মোহিতার মতো মাথা নাড়ায় ইসাবেলা। ফর্সা মুখের ত্বক লাল রঙা আপেলের ন্যায় হয়ে উঠেছে। লাল রঙা নিকোলাসের ভীষণ পছন্দ, ভীষণ। নিকোলাসের হাতটা গাল থেকে ধীরে ধীরে ওর ঠোঁটের কোণে এসে স্থির হয়। বৃদ্ধাঙ্গুলি দিয়ে ঠোঁটের নিচটা ছুঁয়ে বলে। প্রেম করলে চুমু খাওয়াতে দোষ নেই, জানো? চোখজোড়া বিস্ফোরিত হয়ে ওঠে ইসাবেলার। এখন কি বলবে ও? ইসাবেলা নিজের শ্বাস প্রশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে না। ওর বুকের ভেতর থরথর করে কাঁপছে। নিকোলাস আবার প্রশ্ন করে। জানো? ইসাবেলা অস্থিরভাবে মাথা নাড়িয়ে সম্মতি জানাতে গিয়ে অঘটন ঘটিয়ে বসলো। নিকোলাসের নাকের ওপরে ওর কপাল এসে সজোরে আঘাত করতেই সরে দাঁড়ায় নিকোলাস। বেলা? বিরক্তি প্রকাশ করলো নিকোলাস। ইসাবেলা অপ্রস্তুত হয়ে বলল। আমি ইচ্ছে করে করিনি, বিশ্বাস করো, সরি। ইসাবেলা অপরাধী মুখে তাকিয়ে আছে। নিকোলাস দেখলো ওর হাত কাঁপছে। গতবার ঠোঁট চুম্বনের পর ইসাবেলা চেতনা হারিয়ে ফেলেছিল। নিকোলাস জানে ওটা ইসাবেলার প্রথম পবিত্র চুম্বন ছিল। বলেছিল পিটারকে দেবে। কিন্তু ইসাবেলা যখন নিকোলাসের, তখন ওর প্রথম চুম্বনের অধিকারও সেই পাবে। এটাই তো নিয়ম। কার নিয়ম? অবশ্যই নিকোলাসের নিয়ম। ইসাবেলা জ্ঞান হারানোর পর নিকোলাসের অনুতাপ হয়। মনে হয় ও যেন ইসাবেলার ইচ্ছের বিরুদ্ধে জোর করে অনুমতি নিয়ে চুমু খেয়েছে। বেচারি এসবে অভ্যস্ত নয়। ওর জীবনের প্রথম সবকিছু স্মরণীয় হওয়া উচিত এবং স্বেচ্ছায় আনন্দের সাথে। এখন থেকে এই ব্যাপারে সতর্ক হবে। ওর অস্বস্তি হয় এমন কিছু করবে না। ইসাবেলা এখনো প্রস্তুত নয় এসবে। সময় দিতে হবে। নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে ওকে ততদিন। কিন্তু ইসাবেলা সামনে থাকলে সেটাই মুশকিল হয়ে যায় ওর জন্য। কপাল চুলকে এগিয়ে এসে ইসাবেলার কম্পিত হাতটা মুঠোর মধ্যে নিয়ে বলল। আমি ব্যথা পাইনি, মন খারাপ করো না, ঠিক আছে? ইসাবেলার হাতে চুম্বন দিল। মৃদু হেসে বলল। চলো। ভেনাসের বাগান ছেড়ে ইসাবেলাকে নিয়ে এলো একটি নতুন স্থানে। ইসাবেলা অভিভূত হয়ে গেল জায়গাটার সৌন্দর্য অবলোকন করে। নিকোলাস কেবল ওকেই দেখছে। পৃথিবীর সকল সৌন্দর্য এখন বিবর্ণ ওর কাছে। একমাত্র জাগ্রত প্রাণবন্ত ইসাবেলার হাসি। ইসাবেলা নিকোলাসের উপস্থিতি যেন ভুলে গেল সামনের সৌন্দর্য দেখে। জমিনের উপর সাদা বরফের গালিচা। এখানে ওখানে মাথা তুলে আছে গুচ্ছ গুচ্ছ ইংলিশ প্রাইম রোজ, শিলা, স্নোড্রপ আর টিউলিপ সহ নানান রং বেরঙের ফুল। মাঝে মাঝে দাঁড়িয়ে আছে কয়েকটি রেড বেরির গাছ। টকটকে লাল বেরির গায়ে গায়ে অযাচিতভাবে ল্যাপটানো তুষার। একটু দূরে পাশ দিয়ে বয়ে যাচ্ছে স্বচ্ছ পানির ঝিল। রূপলি চাঁদের আলোয় ওর পানি চকচক করছে। ইসাবেলার অবলোকিত সৌন্দর্য প্রেম উচ্ছ্বাসে রূপান্তরিত হয় একটা ছোট্ট হরিণ শাবকের কারণে। রেড বেরি গাছের আড়াল থেকে বেরিয়ে ওটা ঝিলের জলের ধারে যায়। ঝুঁকে জল পান করছে। ইসাবেলার বিমোহিত স্তব্ধ কণ্ঠ দিয়ে তখনই উচ্ছ্বাস প্রকাশ পায়। নিকোলাস, হরিণ শাবক, ঈশ্বর কি অপূর্ব প্রীতিকর। ওর উচ্চ আওয়াজে ভয় পেয়ে হরিণ শাবক ছুটে পালিয়ে যায় মুহূর্তে। দু কাঁধ নত হয় হতাশা। যা পালিয়ে গেল। ইসাবেলা পেছন ফিরতেই নিকোলাসকে পেল না। ভীত হয়ে ওঠে। নিকোলাস, নিকোলাস। না কোনো সারা শব্দ নেই। নিকোলাস ওকে এখানে একা ফেলে কোথায় যে গেল। ইসাবেলা কাছাকাছি দাঁড়ানো রেডবেরি গাছের তলে গিয়ে দাঁড়ায়। এই সৌন্দর্য এখন পানসে লাগছে ওর কাছে।
এদিক ওদিক তাকিয়ে ও বারবার নিকোলাসকে খুঁজতে লাগলো। একটু পরেই নিকোলাসের মানব রূপ ওর চোখে পড়ল। শুধু নিকোলাস নয়, ওর কোলে সেই হরিণ শাবক। ইসাবেলার সামনে এসে বলল, এই যে তোমার হরিণ শাবক, এবার খুশি তো? ইসাবেলা হা হয়ে দেখলো ওর মুখ, তারপর নিজের বিস্ময় কাটিয়ে বলল, এটাকে আনতে গিয়েছিলে? হ্যাঁ, তোমার ভালো লেগেছিল না? আমার ভালো লেগেছে বলে এটাকে তুমি ধরে আনবে? অবশ্যই, তোমার যা ভালো লাগবে তাই এনে দেব। প্রেমিক হিসেবে আবার দায়িত্ব। ইসাবেলার গাল আবার লাল হয়ে ওঠে। নিকোলাস মুচকে হেসে ওর কোলে হরিণ শাবক তুলে দেয়। প্রেমিক? বিড়বিড় করে বললেও নিকোলাস শুনতে পায়। কাছে এসে বলে, তোমার প্রেমিক বেলা, শুধু তোমার। টুপ করে ওর ডান গালে চুমু দিতে ইসাবেলা ওর চোখে চোখ রেখে সব ভুলে যায়। এই সুযোগে হরিণ শাবকও লাফিয়ে পড়ে ওর কোল থেকে, দৌড়ে আবার পালিয়ে যায়। নিকোলাস দুহাত কোমরে রেখে বলে, বেটা আবার পালালো? হরিণ শাবকের পেছনে নিকোলাস অদৃশ্য হতে ইসাবেলা গালে হাত রাখলো। এত ঠান্ডাতেও ওর গাল বুঝিয়ে তপ্ত হয়ে উঠেছে। লজ্জায় দুহাতে বুক ঢেকে মুচকি হেসে বলল, আমার প্রেমিক নিকোলাস শুধু আমার। তারকা খচিত রূপলি সিংহাসনে বসে আছেন চন্দ্রদেবী। চিরযৌবনার অঙ্গ জুড়ে ধূসর রঙের ফ্লোর টাচ পোশাক, তাতেও ঝিকমিক করছে স্পিড বর্ণের তারকা। চন্দ্রদেবীর মাথার মুকুটের উপর বক্র চন্দ্রটা আয়েশিত ভঙ্গিতে হেলে আছে। তার কান্তিময় মুখশ্রী আগাথার আত্মা প্রসন্ন করে। তিনি বিনীতভাবে দাঁড়িয়েছেন চন্দ্রদেবীর সিংহাসনের সামনে। চন্দ্রদেবীর ডান হাতে চুম্বন করে দুকদম পিছিয়ে বললেন, দেবী, আমার অভিবাদ গ্রহণ করুন। দেবী প্রসন্ন মুখে মাথা নাড়েন। আগাথা বাসা আমার, বলো কি বলতে চাও? দেবী, আমি আজ একবার পৃথিবীতে যেতে চাই। তোমার মনে হয় না এই চাওয়া অপ্রয়োজনীয়? তুমি এবং মাস্ক যা চেয়েছো তা হচ্ছে। যেদিন দেখার জন্য শত শত বছর ধরে অপেক্ষায় ছিলে সেই দিন সন্নিকটে। তোমার তো সেখানে এখন আর বোধহয় প্রয়োজন নেই বাছা। আগাথা জানেন দেবীর কথা সত্য, তার পৃথিবীতে না গেলেও চলবে, কিন্তু মনটা যে কেমন কেমন করছে। ইসাবেলাকে নিকোলাসকে ভালোবেসে সৎপথে ফিরিয়ে আনতে পারবে? মাঝপথে যদি ওর ভালোবাসা শেষ হয়ে যায় নিকোলাসের প্রতি? পিশাচ আর মানবীর প্রেম যে সমাজ এবং ধর্মে নিষিদ্ধ। কত বাধা আসবে ওদের মাঝে। দুজনকে আলাদা করতে মরিয়া হয়ে উঠবে সকলে। ইসাবেলা কি পারবে ধৈর্য ধরতে? পারবে তখনও নিকোলাসকে ভালোবাসতে? যদি হার মেনে যায় তখন আগাথার শত বছরের সাধনা ফের ধূলিসাৎ হবে। সন্তানদের সাপমোচন করতে না পারলে তার যে স্বর্গে বসেও শান্তি নেই। দেবী ওর মনের উচ্চাটন বুঝতে পেরে বললেন, বাছা, তুমি বুঝি আমার চিন্তা? তবে তোমার উপদেশ দেব, এখন তোমার সেখানে না যাওয়াই ভালো। কিছু ব্যাপার তাদের উপরে ছেড়ে দাও, ওর থেকে শিখুক, তাতে দুজনের মাঝে দূরত্ব ঘুচবে। নিজেদের ওরা আরো ভালো করে চিনবে, জানবে। তুমি শেখালে তা কিন্তু হবে না, সময় ওদের বুঝিয়ে দেবে ওরা একে অপরের কি। তুমি চেষ্টা করলেও তা পারবে না, উল্টো তোমার উপস্থিতি আরো সংকট তৈরি করবে। তাই বলছি, এই মুহূর্তে তোমার না গেলেও ভালো হয়। আমার ওপর ভরসা রাখো, যা হবে ভালোই হবে। আগাথা দেবীর কথা মেনে নিলেন। ফিরে গেলেন তিনি। চন্দ্রদেবী সিংহাসন ছেড়ে নিজের জাদুই সাদা গোলকের সামনে দাঁড়ান। গোলকের উপর হাত রেখে দু চোখ বন্ধ করে বললেন, ভবিষ্যৎ, ভবিষ্যৎ আমায় বলো, চিরমলিন না ট্র্যাজেডি? ভবিষ্যৎ, ভবিষ্যৎ আমায় দেখাও। ইসাবেলা নিকোলাসের পরিণতি। ধাতব কণ্ঠের ঝংকারে গোলক জবাব দেয়। ওই ফেলিয়া। দেবী গোলকের জবাবে ভুরু কুঁচকে চোখ মেলতে দেখলেন। গোলকের ধোঁয়াশায় এক স্বর্গীয় শিশুর মুখশ্রী ফুটে উঠছে। ছবিটা যত স্পষ্ট হয় দেবীর কপালে ভাঁজ ততই যেন বাড়ে। পরন্ত বিকেল, আকাশে তুলোর মতো সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। পাখিরা ঝাঁক বেঁধে উড়ে যাচ্ছে নীরের দিকে। অদূরের উইল বনটা দেখতে দেখতে ঘন কুয়াশার চাদরে অস্পষ্ট হয়ে এলো। নিকোলাস নিজ কক্ষের ভেতরে টেবিলের পাশের চেয়ারটাতে বসে আছে।
টেবিলটা জানালামুখী, এক ধ্যানেও বাইরের সন্ধ্যা নামা আকাশটা দেখছে। আগে ভোর হতেই দুপুরের পূর্ব পর্যন্ত বাদে বাকি দিনরাতেও ও কোনো পার্থক্য দেখেনি, কিন্তু এখন ওর কাছে দিন আর রাতের পার্থক্য বেশ করে ধরা দিয়েছে। সারাদিন ধরে অপেক্ষা করে রাত নামার ওই একটা সময়ই ইসাবেলাকেও কাছে পায়, বাকি সময় ইসাবেলা যেন ধরা ছোঁয়ার বাইরে। মেনাসের বাড়িতে গেলেও ইসাবেলাকে যখন তখন কাছে পাওয়া একরকম অমাবস্যার চাঁদ যেন। মেজাজ বরং খারাপ হয় সেখানে গেলে। ভিক্টোরিজার মতো কামুক নারীকে বিনীতভাবে বারবার হতাশ করা মোটেও সহজ কাজ নয়। নিকোলাসকে বিছানায় নিতে ও যেন মরিয়া হয়ে উঠেছে। বিশেষ প্রয়োজন না হলে এই মেয়েকে নিকোলাস কবেই শেষ করে ফেলতো। ইসাবেলা ছাড়া কোনো মেয়ের স্পর্শ এখন ওর কাছে সকালের তপ্ত সূর্য কিরণের মতো। সমস্ত শরীর ঝলসে যায় ঘৃণায়। অপরদিকে ইসাবেলা মহাজেদি। এই মেয়ে দিনের বেলা কিছুতেই দেখা করতে চায় না, কারো চোখে পড়ে যাওয়ার ভয়ে ভীত ও। মাঝে মাঝে ইসাবেলা এমন জেদি হয়ে ওঠে যে নিকোলাস বাধ্য হয় ওর কথা মানতে। মনে মনে একরাশ অভিমান জন্মে। ওকে সারাদিন না দেখতে পেয়ে ইসাবেলার কি খারাপ লাগে না? এই যে ভিক্টোরিজার সাথে দিনের পর দিন সময় কাটাচ্ছে, ইসাবেলার কি ঈর্ষা হয় না তাতে? ঈর্ষা হবে কেন? ও তো আর আমার মতো করে ভালোবাসে না। ওর মনে একা আমি না, পিটার আছে, মাধুরী আছে, আর আমার মনে কেবল আমার বিরহ। কি বুঝবে? মনে মনে ভাবলো নিকোলাস। ভেতরে কি যে এক বিষম যন্ত্রণার উদ্রেক হলো তা বুঝি প্রকাশ করা দায়। ভাই, কক্ষে আন্দ্রেই এসে উপস্থিত হয়। নিকোলাস গুম মেরে আছে, একটুখানি নড়ল চড়ল না। আন্দ্রেই ভাবলো নিকোলাস হয়তো শুনতে পায়নি, এগিয়ে এসে আবার ডাকলো, ভাই, ভাই। নিকোলাসের গম্ভীরতা নতুন নয় আন্দ্রেয়ের কাছে। মুখটা দেখতে না পেলেও ভাইয়ের খারাপ মেজাজ টের পেয়ে বিনীত গলায় বলল, ড্যামিয়ানের খোঁজ পেয়েছি। ড্যামিয়ানের নাম শুনে নিজের মনের অভিমান ভুলে গেল নিকোলাস। আন্দ্রেইয়ের দিকে ঘুরে বলল, কোথায় জানোয়ারটা? সূত্রমতে সুইডেন থেকে আজই রওনা হয়েছে ড্যামিয়ান। কাল লিথুনিয়া পৌঁছাবে। লিথুনিয়া আসলে বিক্রি দেওয়ার সাথে ও দেখা করবে। হাজার হোক পুরনো প্রিয় প্রেমিকা। আন্দ্রেই ক্রূর হাসলো। নিকোলাস ঠোঁটের কোনো খানিক বেঁকে যায়। ব্লাডি সাইকো স্যাডিস্ট। আর ইউ জিরাজ ভাই? বলেই জিহ্বা কাটলো আন্দ্রেই। নিকোলাস রক্ত চক্ষু নিয়ে ওর দিকে চেয়ে বলল, ওই জানোয়ারটাকে দিয়ে আমার কেন ঈর্ষা হবে? বিক্রি দেওয়ার কারণে। তোর কি ধারণা ভিক্টোরিয়াকে আমি ভালোবাসি? কখনই না। তুমি ভালোবাসা মানে কি বোঝোই না। ওই অনুভূতির সিস্টেম তোমার মধ্যে নেই। হয়তো বিক্রিজার সার্ভিসে অভ্যস্ত হয়ে গেছো। তোমাদের মাঝে ড্যামিয়ান এলে একটু হিংসে তো হবেই। তাছাড়া তোমরা দুজন বহুকালের প্রতিদ্বন্দ্বী। আন্দ্রেইয়ের শেষের কথাগুলো উপেক্ষা করলো নিকোলাস। রুষ্ট মুখে বলল, তুই বলতে চাস আমার দ্বারা কাউকে ভালোবাসা অসম্ভব? ভুল জানিস তুই। আমার দ্বারা ভালোবাসা সম্ভব, অবশ্যই সম্ভব। তুই নিজে কোনোদিনও ভালোবাসিসনি বলে ওই কথাটা তোর মনে হয়েছে। নিকোলাস ক্ষিপ্ত হাতে ওর ঘাড় ধরে বলল, এই তো সেদিনেও এই কথাগুলোর প্রবোধ দিয়েছিলাম নিজেকে। আজ দেখ তোর এই কথার বিরোধিতা করছি, অস্বীকার করছি। আন্দ্রেই, আমরা জীবন মৃত, কিন্তু আমাদের হৃদয়ে এখনো জীবন্ত। জীবন্ত যা কিছু আছে সব ভালোবাসতে পারে। আমার সেই জীবন্ত হৃদয়েই আমাকে ভালোবাসতে শেখাবে। আর তারপরে কি ভাই? বউ, বাচ্চা, সুখী সংসার। পিশাচের এসব হয়? আন্দ্রেইয়ের কথাতে নিকোলাস চুপ করে যায়। আসলে তো পিশাচের কি মানুষের মতো এসব হয়? বউ, বাচ্চা, সুখী সংসার। ইসাবেলার সাথে ওর ভবিষ্যৎ কি? ওদের ভালোবাসার পরিণতি কি? আন্দ্রেইয়ের বিদ্রুপের হাসিতে হুঁশ ফেরে নিকোলাসের, কিন্তু ভাবনার সুতো তখনও জড়িয়ে ধরে আছে। জবাব পেলে না তো? পাবেও না। তুমি ভুল করছো ভাই, চরম ভুল করছো। তোমার কাছে এই ভুল আশাতীত। ক্ষুব্ধ কণ্ঠে বলল আন্দ্রেই। নিকোলাসের চোয়াল শক্ত হয়ে ওঠে, কিন্তু নিরুত্তর রইল। ইসাবেলা নিকোলাসের প্রণয় এখন পিশাচ কমিউনিটির সকলের মুখে মুখে। প্রকাশ্যে না বললেও আড়ালে এই নিয়ে সকলে ক্ষুব্ধ। ঠিক এই সুযোগ কাজে লাগাচ্ছে শত্রুপক্ষ। নিকোলাসকে ধ্বংস করার মতলব আটছে ওরা, অথচ নিকোলাসের সেদিকে ভ্রুক্ষেপ নেই।
সে দিন রাত ইসাবেলার ধ্যানে মগ্ন। আন্দ্রেইয়ের এসব লক্ষণ মোটেও ভালো লাগছে না। আজ সে ইচ্ছে করে খোঁচা দিয়েছে নিকোলাসকে। নিকোলাসের এই পরিবর্তন মানতে পারছে না ও। এই পরিবর্তন আতঙ্কের। ভাই কোনো মানবীর প্রেমে পড়বে এই রীতিমতো আশ্চর্যের ব্যাপার ওর কাছে। প্রথমে বিশ্বাসই করেনি, কিন্তু এখন সবটা পরিষ্কার। নিকোলাস ইসাবেলাকে ভালোবাসে। ভাইয়ের চোখে মুখে সেই ভালোবাসা আজ আন্দ্রেই স্পষ্ট দেখতে পাচ্ছে। নিকোলাস কোনরূপ রাগ ঢাকের চেষ্টাও করছে না। কেন করবে? ওর ভয় কিসের? নিকোলাস কাউকে ভয় পায় না, কিন্তু আন্দ্রেইয়ের অনেক ভয়। এই ভাইয়ের জন্যই ও পিতার এক কথাতে মায়ের অনুরোধ উপেক্ষা করে পিশাচ হয়েছে। ভাইয়ের দিকে আগত সকল বিপদের মোকাবেলা করেছে। আজ আবার চোখের সামনে ভাইয়ের দিকে ধেয়ে আসা বিপদ ও দেখতে পাচ্ছে। ভাইকে সময় থাকতে মিথ্যা প্রেমের মোহজাল থেকে বের করে আনতে হবে। আন্দ্রেই সব সময়ে নিকোলাস আর ওর দিকে আগত বিপদের মাঝে ঢাল হয়ে অবস্থান করেছে। সোফিয়া ছেলের কারণে নিকোলাসের ক্ষতির চিন্তা করতে শতবার ভাবে, কিন্তু পিতা রিচার্ডকে আন্দ্রেই বিশ্বাস করে না। এই লোক যে কাউকে ম্যানিপুলেট করতে পারে, গত কয়েকদিন ধরে নিকোলাসের বিপক্ষে উস্কাচ্ছেন আন্দ্রেইকে। তিনি ভেবেছেন আন্দ্রেইকে আর সবার মতো ম্যানিপুলেট করতে পারবেন। আন্দ্রেই মনে মনে হাসলো রিচার্ডের অভিসন্ধি ভেবে। নিকোলাস আস্তে আস্তে গিয়ে বসলো চেয়ারটাতে। আন্দ্রেইয়ের কথা ওকে ভাবাচ্ছে। ভাইয়ের ভাবুক মুখ দেখে আন্দ্রেই বিরক্ত হলো। সামান্য একটা মেয়ের প্রেমে পড়ে ভাই যেন নিজের লক্ষ্য ভুলে গেছে, নিজের ধ্বংস নিজে ডেকে আনছে। আন্দ্রেই ঠিকই ভেবেছে ভালোবাসা দুর্বলতার নামান্তর। এই যে ওর সামনেই সেই প্রমাণ। এই প্রেমিক নিকোলাসকে ধ্বংস করা খুব সহজ শত্রুপক্ষের জন্য, কিন্তু আন্দ্রেই কি তা হতে দেবে? ভাইয়ের মুখের দিকে শেষবার চেয়ে কক্ষের ভেতর থেকে অদৃশ্য হলো আন্দ্রেই। একটু পরে নিকোলাস সোজা হয়ে বসে। নীরবতা ভেঙে আপন মনে বলল, পরিণতি ভেবে কেউ ভালোবাসে না রে আন্দ্রেই। তুই কি পরিণতি ভেবে আমাকে ভালোবেসেছিলি? সেই শিশু বয়সে ভেবেছিলে আমাকে ভালোবাসার কারণে একদিন তোকে পিশাচ হতে হবে? ভালোবাসা এমনই রে আন্দ্রেই, এমনই। আজ আমি ভেবে ভেবেও আমার আর বেলার ভালোবাসার পরিণতির কুল পাইনি, কিন্তু তাতে কি আমি বেলাকে ভালোবাসা ছেড়ে দিব? না, কোনোদিনও না। মাধভে ও মাদাম আদলেও না ঘুমোতেই ইসাবেলা বাগানে এসে দাঁড়ায়। আজ থেকে থেকে তুষার বৃষ্টি পড়ছে। পরনের মোটা শীত বস্ত্র সত্ত্বেও ঠক ঠক করে কাঁপছে ইসাবেলা। মাথার স্কার্ফের উপরে তুষার জমেছে, সেগুলো হাত দিয়ে ঝেড়ে ফেলছে একটু পর পর। প্রায় 5 মিনিট হয়ে গেল, তবুও নিকোলাসের দেখা নেই। এমন তো হয় না, সবসময় নিকোলাসই আগে উপস্থিত থাকে। আজ তবে কি হলো? ভীষণ চিন্তা হতে লাগলো ওর। কি করবে এখন? বিড়বিড় করে বার কয়েক নিকোলাসের নাম নিল, তাতেও এলো না। 5 মিনিট 25 মিনিট গড়ায়। ইসাবেলা ওখানেই হাঁটুতে মুখ গুজে বসে রইল। দুহাতে হাঁটু জড়িয়ে কাঁপছে ঠান্ডায়, দাঁতে দাঁত লেগে যায়। সারা শরীর তুষারে ঢেকে গেলেও ও ওঠে না। ঠান্ডায় রক্ত জমে যাচ্ছে, শরীর অবশ অবশ হয়ে এলো, চোখ জোড়া ঢুলছে। সেই সময় সামনে একজোড়া কালো জুতো দেখতে পেল আবছা আবছা চোখে। মুখ তুলে দেখলো ছাতা হাতে দাঁড়িয়ে আছে নিকোলাস। কম্পনরত ডান হাতটা বাড়িয়ে বলল, নিকোলাস। নিকোলাস ওর দিকে চেয়ে রইল এক দৃষ্টিতে। ইসাবেলার গোলাপি পাতলা ঠোঁট ঠান্ডায় কালো হয়ে গেছে, কাঁপছে থর থর করে। চোখের পাতা মুখের এখানে ওখানে জমে আছে তুষার। তীব্র অপরাধ বোধের দহনে পুড়তে লাগলো। ইসাবেলার হাতটা ধরে বসলো ওর সামনে, মাথাটা বুকের উপর জড়িয়ে নিয়ে সারা গায়ের তুষার পরিষ্কার করলো। পাশের ছাউনির তলে নিয়ে বসায়। নিজের পরনের গরম সোয়েটার ওর গায়ে জড়িয়ে দুহাত ঘষে তপ্ত করে ওর ঠান্ডা গালে হাতে তাপ দিতে লাগলো। নিচু গলায় বলল, আমাকে ক্ষমা করো বেলা, ক্ষমা করো। ইসাবেলা দুহাত জড়িয়ে ধরলো নিকোলাসকে। জমে যাওয়া শীতল দেহ উষ্ণ হয়। নিকোলাস ওর মাথায় হাত বুলিয়ে কপালে চুমু খেলো। ইসাবেলা স্মিত হেসে বলে, আমি জানি তুমি ইচ্ছে করে এমনটা করনি। নিকোলাসের অপরাধ বোধ আরো বেড়ে যায়। ও ভুল করেছে, ভালোবাসাকে নিক্তিতে চড়িয়ে ভুল করেছে। ড্যামিয়ানি প্রথমে শত্রুতার সূচনা করেছিল। ফাদার চালনককেও পরোক্ষভাবে সাহায্য করত।
পিশাচ কমিউনিটির অনেক পিশাচকে কৌশলে শেষ করেছে। নোভাকে একবার বন্দি করে নিয়ে গিয়েছিল রাশিয়া। ওকে খুব নির্যাতন করেছিল ড্যামিয়ান। নিজেকে মুক্ত করতে খুব লড়েছিল নোভা। নিকোলাসের সঙ্গী মার্গারেটাকে বোধেও পরোক্ষভাবে ড্যামিয়ানের হাত ছিল। এই সত্যটা মাত্র কয়েক মাস আগে জেনেছে নিকোলাস। ইসাবেলা সেদিন ড্যামিয়ানের আসল পরিচয় প্রকাশ না করলে এই শত্রুতার মূল কারণ খুঁজে পেত না ও। বুঝতো না ড্যামিয়ানের অভিসন্ধি। কমিউনিটির সকলের ধারণা নিকোলাস প্রেমে মজে সব ভুলে আছে, আগে পিছে ভাবছে না। ওকে মারা শত্রুপক্ষের জন্য তড়ি বাজানোর মতো সহজ। ওদের ধারণা নিকোলাসকে হাসায়। প্রেমেও ঠিকই মজেছে, কিন্তু প্রেমে বোকা হয়নি, অন্ধও না, বরং প্রেম ওর অন্ধকারে আলোর স্ফুরণ। ম্যাক্সওয়েলের বংশধরদের সাথে বহু বছরের শত্রুতা নিকোলাসের। এরা একে অপরের প্রাণ নিতে দুবার ভাবে না। ম্যাক্সের বড় ছেলে ইগো নিকোলাসকে মারার পণ করেছিল। ইগোর মতে নিকোলাস ওর পিতৃ হন্তারক। বেশ অবাক হয়েছিল ওর অভিযোগ শুনে নিকোলাস। ম্যাক্স মরেছে তাও জানতো না। ম্যাক্সের সাথে শেষ দেখা হয়েছিল ওই গুহার মধ্যে, যেদিন ম্যাক্স স্ত্রী হত্যার প্রতিশোধ নিতে ওর বুকে তলোয়ার বসিয়েছিল। এরপর তো নিকোলাসের জীবন আর জীবন থাকেনি, নরক কুণ্ডে পরিণত হয়েছিল। একজন নির্দোষ নারী এবং তার অনাগত সন্তানকে হত্যা করে পাপের আগুনে জ্বলে পুড়ে খাক হয়। এক পাপ ভুলতে আরো পাপ করে। শান্ত মন অশান্ত হয়, কিছুতেই আর শান্তি পায় না। মনের অশান্তিতে উন্মাদের মতো মাটিতে গড়াগড়ি করে। চোখের সামনে আলো দেখতে পায় না, পাপ আলো দেখায় না। রাতের ঘুম হারাম হয়, মুখে খাবার যায় না। ভদ্র ছেলেটি দুধের গ্লাস ছেড়ে মদের বোতল ধরে, কলম ছেড়ে তলোয়ার হাতে নেয়। যে হাতে কোনোদিন বাইবেল ধরেছিল সেই হাত শত শত নিষ্পাপ প্রাণ কেড়ে নেয়। নিষ্পাপ সরল হৃদয় পাপের ভারে ক্রমে ক্রমে পাথরে রূপ নিল। সেই পাথর গলে দু চোখ ফেটে জল পড়েছিল ম্যাক্স আর নেই জেনে। কিন্তু ইগোর চোখ ওই অস্ত্র দেখেনি। নিকোলাসকে মেরেই সে দম নেবে। আত্মরক্ষার্থে নিকোলাস ইগোকে হত্যা করে। যুদ্ধের ময়দানে আপন পর থাকে না, হয় মরো নয় মারো। সেই থেকে নিকোলাস ম্যাক্সওয়েলদের দুশ্মন। বংশ পরম্পরায় এই শত্রুতা এখনো চলে আসছে। নিকোলাস ভেবেছিল সিস্টার ভ্যালেরিয়া হয়তো বর্তমানে সেই পরম্পরা রক্ষা করছে। ভুল ছিল ও। সিস্টার ভ্যালেরিয়া তো সামান্য একজন পেয়াদা। আসল শত্রু হলো ড্যামিয়ান, যে বড় কৌশলে নিকোলাসকে ধ্বংস করার চেষ্টা করে যাচ্ছে। কি ভেবেছে ও নিকোলাস চিনতে পারবে না ওকে? এত সহজ নিকোলাসকে হারানো? কাষ্ঠ হাসি দেখা দিল ওর ঠোঁটে। ড্যামিয়ান, ড্যামিয়ান, তোর সাথে বহু হিসেব বাকি আমার। অনেক লুকোচুরি হয়েছে, এবার মুখোমুখি হওয়ার পালা। শীঘ্রই দেখা হবে আমাদের। মাধবী সাদা খাতা আর পেন্সিলে আঁকি বুকি করছিল। আজ বাইরেটা রৌদ্র স্নাত, বরফের ওপরে মিহি মিহি রোদ চিকমিক করছে। মাধবী তাই আঁকছিল খাতার ওপরে। এর আগে কয়েক পাতা সাদা পৃষ্ঠা ভরে তাতিয়ানের পোর্ট্রেট এঁকেছে। কত ভাবে যে প্রিয়াকেও কল্পনা করে। মাধবী, জানো কি হয়েছে? ইসাবেলা দরজা খুলে খিলখিল করে হেসে ওর সামনে বসলো। হাতের সিরামিকের প্লেটে দুটো আপেল আর ছুরি। না বললে জানবো কি করে? সেটাও কথা। আচ্ছা শোনো, গতকাল ভিক্টোরিজাকে তার কোনো এক প্রাক্তন একটা বিড়াল আর কিছু লাল গোলাপ পাঠিয়েছিল। বিড়ালটা ভীষণ কিউট, বুঝলে? ভিক্টোরিজার বেজায় পছন্দ হয়ে গেল। জুজানির উপর ভার পড়লো সারাদিন বিড়ালটাকে কোলে করে রাখার। খুব সমাদর চলল বিড়ালের। রাতে ভিক্টোরিজার ঘরের এক কোণে তার ঘুমানোর ব্যবস্থা করা হলো। তুমি তো জানোই জুজানি ভিক্টোরিজার ঘরের মেঝেতে বিছানা করে শোয়। ভোরের দিকে হঠাৎ চোখে মুখে পানির ছিটা টের পেতে ঘুম ভেঙে গেল জুজানির। চোখ মেলতেই দেখলো পানির ছিটা না, বিড়ালটা ওর মুখে হিসু করে দিয়েছে। ইসাবেলা হাসতে হাসতে পেট চেপে ধরে। গল্প শুনে নয়, ওর হাসি দেখে বাঁধবেই মুচকি হাসলো। ওকে দেখতে দেখতে কি ভেবে পেন্সিলটা হাতে তুলে নেয়। এই প্রাণ খুলে হাসি মুখটাও ধরে রাখতে চায়। হাসি সামলাতে বেগ পেতে হয় ইসাবেলাকে, তবুও নিজেকে কিছুটা সামলে নিল। হাসি কিন্তু তখনও ঠোঁটে লেগে আছে। জুজানির চুমসে যাওয়া মুখটা যতবার ভাবছে, না হেসে পারছেই না। ভিক্টোরিজার আদেশে এখনো গাল ফলিয়ে বিড়ালটা কোলে করে ঘুরছে ও। ইসাবেলা নিশ্চিত জানে বিড়ালটাকেও পৃথিবীর বিশ্রী উদ্ভট সব শব্দে বকছে, আর ম্যাও ম্যাও করে প্রতিবাদ করছে বিড়ালটা। প্রাণীরা মানুষের মুখ দেখলে অনেক কিছু বুঝতে পারে। মাধবের দিকে তাকাতেই ভুরু কুঁচকে গেল। হাসতে হাসতে ওর পেট ব্যথা হওয়ার উপক্রম, আর মাধবেই হাসলই না।
গল্পটা কি হাসির ছিল না? তাহলে ওর এত হাসি পেল কেন? তুই বেকুব বলে। ভেতরের জন বলে উঠতে ইসাবেলা ধমক দিল। মোটেও না। হয়তো আমার বলাটা হাস্যকর ছিল না। আপেল কেটে দুটুকরো মুখে পুরে মাধভেইকে বলল। কি আঁকছো? মুখ এগিয়ে নিতেই খাতাটা সরিয়ে নিল মাধভেই, বলল, এখন না, চুপ করে বসো তো। এমা, তুমি আমার আপেল খাওয়ার ছবি আঁকছো? নাকুচকে বলল ইসাবেলা। মাধভেই বলল, না, তবে দেখাও। বলেছি তো এখন না, কখন? শেষ হোক তারপরে। কিন্তু আমার এখনই যে দেখা লাগবে। উফ ইসাবেল, তুমি এমন কেন? কেমন? জেদি, অবাধ্য। নিকোলাসও তাই বলে। ইসাবেলা লাজুক মুখে হাসলো আনত মুখে। ওর ফর্সা গাল দুটো ক্রমশ লাল হয়ে ওঠে। মাধভেই মুচকি হেসে বলে, নিকোলাস, এই এক নাম বেরকে লজ্জায় লাল করে দিল দেখছি। মানুষটাকে দেখার খুব ইচ্ছে আমার, কবে দেখাবে বলো তো? মাধভেই নাখোশ হতেই ইসাবেলা উঠে দাঁড়ায়। লজ্জা লজ্জা মুখে বলে, শীঘ্রই দেখা করাবো। এবার খুশি তো? মাধভেই মৃদু হাসলো, তারপর স্কেচ তুলে দেয় ইসাবেলার হাতে। ওয়াও, হাসলে আমায় এত সুন্দর লাগে মাধবী। তুমি সবসময় সুন্দর, আমার খরগোশ। ইসাবেলার এক গাল টেনে হেসে বলল মাধভেই। গাল টানলে ভীষণ রাগ হয় ইসাবেলার। খরগোশ বলাতে আরো ক্ষেপে গেল। মাধবী, প্রতিদিনের মতো আজ রাতেও সবাই ঘুমিয়ে পড়তেই ইসাবেলা বেরিয়ে এলো। মাধভেই আজ ঘুমায়নি, চোখ বন্ধ করেছিল। ইসাবেলা বেরোতেই চোখ খুলল ও। একটু পরে জানালার বাইরে পায়ের শব্দ শুনতে পায়। ক্রাচটা পাশেই ছিল, ওটাতে ভর করে জানালার কাছে গিয়ে দাঁড়ায়। জানালার বাইরের কাছে বরফ জমে আছে, বাইরেটা দেখা যাচ্ছে না। কৌতূহল দমাতে জানালাটা সামান্য খুললো, এদিক ওদিক দেখার চেষ্টা করে ক্ষীণ চাঁদের আলোতে অদূরে ইসাবেলার ছায়া দেখতে পায়। এই ঠান্ডার অদূরে ইসাবেলার ছায়া দেখতে পায়। এই ঠান্ডার মাঝে এত রাতে মেয়েটা বাইরে কি করছে? তখনই ইসাবেলার গলা শুনতে পেল। নিকোলাস। বেলা, আমার বেলা। ভরাট পুরুষালী গলার স্বর শুনে কিছুটা বিস্মিত হলো মাধভেই। সরে এলো জানালা থেকে। ইসাবেলা এত রাতে নিকোলাসের সাথে দেখা করতে গিয়েছে। কে এই নিকোলাস? কিভাবে পরিচয় ওর সাথে ইসাবেলার? ছেলেটা কি ভালো? ক্ষতি করবে না তো ইসাবেলার সরলতার সুযোগ নিয়ে? ইসাবেলার মুখ থেকে নিকোলাস সম্পর্কে ওই কথাগুলো শোনার পর থেকে নেগেটিভ চিন্তা ভাবনা মাথায় ঘুরপাক খাচ্ছে। সামনাসামনি একবার ছেলেটাকে না দেখে মনে শান্তি পাচ্ছে না মাধভেই। আগের মতো বিছানায় শুয়ে পড়লো। এক মাথা চিন্তা নিয়ে ইসাবেলার ফেরার অপেক্ষা করে। পাহাড়ি সেই বাড়ির ভেতরে একই কম্বল গায়ে জড়িয়ে নিকোলাসের কোলে ওপর বসে আছে ইসাবেলা। মাথাটা নিকোলাসের কাঁধে। এক হাত নিকোলাসের বুক ছেড়ে বিরতি নিয়ে ওঠানামা করা গলার অ্যাডামস অ্যাপেলটা স্পর্শ করে। আঙ্গুল দিয়ে ওটার চারপাশে ঘোরাতে লাগলো। নিকোলাস খপ করে হাতটা ধরে বলে, কি করছো? আদর করছি। হঠাৎ এটার উপর আদর করতে ইচ্ছে হলো যে? আমার ভালো লাগলো তাই। মুখ তুলে নিকোলাসের গলা জড়িয়ে রইল। ইসাবেলার কপালে উড়ে আসা চুলটাকে কানে গুজে দিল। ওর চোখে চেয়ে নিকোলাস বলল, আমার আর কিছু ভালো লাগে না। লাগে। চোখ নামিয়ে নিল ইসাবেলা। নিকোলাস মুচকি হাসলো, বলল, চলো আজ একটা খেলা খেলি। তুমি বলবে আমার কি কি ভালো লাগে তোমার, আর আমি বলবো তোমার কি কি ভালো লাগে আমার। দেখবো কার ভালো লাগা বেশি। আমি ভিজবো। বিড়বিড় করে বললেও নিকোলাস শুনতে পেল। ভুরু তুলে বলল, এত কনফিডেন্স? হুম। দেখা যাবে। ও, গেমের মূল নিয়মই তো বলতে ভুলে গেছি। ইসাবেলার প্রশ্নাতুর দৃষ্টি চেয়ে মুখটা কানের কাছে এনে বলল, যার যেটা ভালো লাগবে সেটাকে আদর করে চুমু খেতে হবে। জি না। কোল থেকে লাফ দিয়ে নেমে বসে ইসাবেলা। নিকোলাস জোর করে পুনরায় কোলে বসিয়ে বলে, জি হ্যাঁ। এই পচা গেম আমি খেলবো না, একদম না। তুমি না খেললে নাই, আমি খেলবো, অবশ্যই খেলবো। ওকে, রেডি, 1 2। ইসাবেলা নিকোলাসের ঠোঁটে হাত চেপে ধরে রুষ্ঠ মুখে বলে। নিকোলাস ভালো হবে না কিন্তু। নিকোলাসের দৃষ্টির মাদকতায় ফের চোখ নামিয়ে নেয় ইসাবেলা। লজ্জায় আড়ষ্ট হয়ে বসে রইল। নিকোলাস ঠোঁটের ওপর থেকে হাতটা সরিয়ে ওর থুতনি তুলে বলল, তোমার ঠোঁট আমার ভীষণ পছন্দ বেলা। শুধু পছন্দ নয়, আই লাভ দেম। তোমার দু ঠোঁট যেন শরতের আকাশে গোথুরের লালিমা, তুষারে জড়ানো রক্তিমা বেরি। আমি আপন ঠোঁটে সেই রং ধারণ করতে চাই,
অসাধন করতে চায় অমৃতের মতো। ইসাবেলার বিমোহিত স্থির চোখে চেয়ে দোগালে হাত রেখে ঠোঁটে গভীর চুম্বন দিল নিকোলাস। হাই তুলে বিছানা ছেড়ে উঠে বসলো পল। পেছন ফিরে পাশে শায়িত মেয়েটাকে দেখলো। মেয়েটির সোনালি চুল বালিশে ছড়িয়ে আছে, ঘুমন্ত মুখটি গুজে রয়েছে বালিশে। কম্বলটা সরে পিঠের খানিক নিচে নেমে গেছে। ফর্সা দেহের লাল ছোপ ছোপ দাগগুলো দেখে মুচকি হাসলো পল। এই দাগ ওই দিয়েছে আদর করে। আজ ভোরে বারে গিয়েছিল, মেয়েটি নাচছিল ওই বারে। বাড়ির এক কোণে বসে গলায় মদ ঢালতে ঢালতে নৃত্য উপভোগ করছিল পল। মেয়েটির সাথে চোকাচুকি হতেই মুচকি হাসে। নাচ শেষে মেয়েটি এগিয়ে এলো, ড্রিঙ্ক কিনে দিতে অফার করে। এমন অফার মানা করে না পল। দুজনের নেশা একটু গাঢ় হতে চলে এলো পলের পুরনো এই বাড়িটিতে। আদিম উন্মত্ততায় কখন যে সকাল গড়িয়ে দুপুর হয়ে যায় টেরই পায়নি ওরা। ক্লান্ত হয়ে দুজনে ঘুমিয়ে পড়েছিল এক সময়। নগ্ন দেহে বিছানা ছেড়ে নেমে দাঁড়ালো পল। গাটা কেমন চিটচিট করছে। গোসল না করলেই না, তার আগে মেয়েটাকে বিদায় করতে হবে। নিরাশ্য গলায় ডাকলো মেয়েটাকে পল। মেয়েটা ঘুম ঘুম চোখে আড়ামোড়া তুলে সোজা হতে ওর নগ্ন বুকে দৃষ্টি স্থির হয় পলের। মেয়েটা কোনো রকম ঢাকার চেষ্টা না করে বিগলিত গলায় বলে, আর একটু ঘুমাতে দাও না গো। মেঝেতে পড়ে থাকা মেয়েটির গত রাতের পোশাক তুলে ছুঁড়ে দিল ওর মুখের ওপর। তার উপর ট্রাউজার পরে কিচেনে ঢুকলো পানি গরম করতে। স্টোভে পানি বসিয়ে রুমে ফিরে এসে দেখলো মেয়েটি উঠে বসে আছে খাটের উপর, চাদরটা বুকে জড়ানো। পলকে রুমে ঢুকতে দেখে হাসলো। পলের বিরক্তি ভরা মুখ সে হাসি ম্লান করে দেয়। কত রাতের কথা ভাবে মেয়েটি, কত ভালোবাসা দেখিয়েছিল এই লোক, আর আজ পুরুষ যাত্রাই এমন। প্রয়োজন ফুরিয়ে গেলে বিরক্তি দেখায়। মেয়েটার কাছে এসব আর নতুন না, অভ্যেস হয়ে গেছে পুরুষদের এমন আচরণে। চাদর সরিয়ে উঠে দাঁড়ায়, নগ্ন দেহে এগিয়ে আসে পলের সামনে। আর চোখে মেয়েটাকে দেখছিল পল। মেয়েটা মুখোমুখি এসে গলা জড়িয়ে মিশে দাঁড়িয়ে বলল, সত্যি কি চলে যাব? পলের এক হাত মেয়েটার কোমর ছড়িয়ে নিচে নামে, অন্য হাতে গলা ধরলো, খুব জোরে নয়। তারপর বিছানায় ছুঁড়ে ফেলে বলে। মেয়েটার ঠোঁটে বিজয়িনী হাসি। পল পরনের ট্রাউজারটা খুলবে সেই মুহূর্তে বাইরে ঘোড়ার খুলের শব্দ শুনে থমকে যায়। দ্রুত পায়ে জানালার কাছে এলো। এই বাড়ির সামনে সরু পাকা রাস্তার উপর দাঁড়িয়ে আছে কালো ফিটন। একটু পরে সেখান থেকে নামলো নোভালি। পলের গলা শুকিয়ে চৈত্রের খরা নামে। আতঙ্কিত মুখে ফিরে এলো ঘরের ভেতর। বিছানার আয়েসে শুয়ে থাকা মেয়েটার বাহু টেনে ধরে বলে। মেয়েটা নড়ে না, ভ্রু কুচকে ওর ভীত মুখে চেয়ে রইল। নোভার পায়ের শব্দ ধীরে ধীরে নিকটে আসছে। মেয়েটিকে দাঁড়িয়ে থাকতেই ধমকে উঠল পল। মেয়েটি কপট রাগে গজগজ করতে করতে কাপড় পরছে। ওর ঢিলেমি পলকে রাগিয়ে দেয়, তাড়া দেয় তাড়াতাড়ি কাপড় পরতে। মেয়েটি এবার ঝাঁঝ গলায় বলে, বউকে যখন এত ভয়, তবে আমাকে আনলি কেন? রাতে বিছানায় আনার সময় বউয়ের কথা মনে ছিল না? পল রেগে তাকাতে হঠাৎ পেছন থেকে শোনে। বউ, পলের সর্ব শরীর ঠান্ডা হয়ে যায়। সাহস হয় না নোভালির দিকে ফিরে তাকানোর। নোভালি এগিয়ে এলো মেয়েটির সামনে। কার বউ? এই মরদের। পলের ফ্যাকাশে মুখে চেয়ে চোয়াল শক্ত করলো নোভালি। তারপর হেসে বলল, ভুল বললে। ওর মতো পতিতা পুরুষের যোগ্যতা কি আমার স্বামী হবে? পলের খারাপ লাগলেও নীরবেই রইল। মেয়েটা নোভালির কথা বিশ্বাস করলো না, বলল, বউ নও, তবে নিশ্চয়ই প্রেমিকা হবে। এই মরদের মুখ দেখেই বোঝা যায় এমনই কিছু তুমি। দেখো কেমন ভয়ে মুখ একটুখানি হয়ে আছে। কিছুই যদি না হও তবে ভয় পাবে কেন? কিছুই হই না আমি ওর। ও আমার ভাইয়ের চাকর মাত্র। আর যা তা বুঝাতে এসো না তো। আমি কচি খুকি নই, লজ্জা হওয়া উচিত তোমার। নিজের পুরুষকে যখন তৃপ্ত করতে না পারো ছেড়ে দিলেই হয়। কাল রাতে বিছানায় আমাকে যেভাবে ধরলো তাতে বোঝা যায় তোমার সাথে ও সুখী না। সুখী হলে কি আর আমাকে নিয়ে আসতো ঘরে? আমি বাবু তোমাদের মাঝে বিবাদ সৃষ্টি করতে চাই না, কিন্তু যা সত্যি তা বলতে বাধে না আমার। তুমি ওকে বই দেখিয়ে কাছে রেখে নির্যাতন করছো, এ ঠিক নয়। দেখো কেমন চুপছে আসে তোমার বই। দেখতে শুনতে তো তুমি মন্দ নও। দুর্বলতা কিসের গো তোমার?
একটা পুরুষ তৃপ্ত করতে পারো না, কেমন তোরা মেয়ে লোক তুমি। ধমক দিল পল। ওর অগ্নিদৃষ্টি দেখে মেয়েটা ভড়কে যায়। মেয়েটার হাত সজোরে টেনে ধরে সদর দরজার বাইরে বের করে দিতে উদ্যত হয়। বাধা দেয় নোফালি। হাত ছাড়ো ওর। শীতল কণ্ঠে বলল নোফালি। পল হাত ছাড়ে না। পল, মেয়েটার হাত ছেড়ে দেয় পল। ওর বুক কাঁপছে, কর্ণকুহরে বিকট শব্দ হয়ে এসে বাজছে হৃদস্পন্দন। এই কনকনে ঠান্ডাতে ঘামছে ও। নোভালি মেয়েটির বিদ্রুপাত্মক হাসির দিকে শান্ত চোখে চেয়ে রইল কিছুক্ষণ, তারপর মৃদু হেসে বলল। দুর্বলতা আমার। ঘুরে তাকায় পলের নত মুখের দিকে, তীব্র দৃষ্টি নিক্ষেপ করে বলে। আমি কি দুর্বল পল? মুহূর্তেই হিংস্র হয়ে ওঠে নোভালির দৃষ্টি। পলের গলা চেপে ধরে বলে। কতবার বলেছি আমাকে রাজকুমারী বলবি না, কতবার। পলের দম বন্ধ হয়ে আসে, কিন্তু টু শব্দটি করে না। মেয়েটি নোভালির এই রূপ দেখে ভয় পেয়ে যায়। এখন এখানে থাকা সুবিধাজনক নয়। দরজার দিকে পা বাড়ায় ও। বেশি দূর যেতে পারে না। পলকে সামনের দেওয়ালে ঠেলে মেয়েটির চুলের মুঠি চেপে ধরে। আমি যে কতটা সবল আজ তোকে হাড়ে হাড়ে বোঝাবো। নেহাত মানুষের রক্ত খাওয়া ছেড়ে দিয়েছে বলে মেয়েটিকেও সঙ্গে সঙ্গে মারল না। এত তাড়াতাড়ি মারলে শান্তিও যে পাবে না। দেয়ালে বার কয়েক বাবারের বলের মতো ছুঁড়ে রক্তাক্ত করলো মেয়েটাকে। পল চুপচাপ বসে বসে দেখলো। মেয়েটা সাহায্যের জন্য ডাকলেও সাড়া দেয় না। সেই সাহস নেই ওর। নোভালির ডাককেও ভয় পায়। মেয়েটা ওসব বলে মৃত্যু ডেকে এনেছে। খামোখা বাজে কথা কেন বলল? চাকরকে জড়িয়ে অমন কথা কোন মনোবি সহ্য করবে? তাছাড়া নোভালি ওকে ঘৃণা করে, আর বোকা মেয়ে কিনা ওকে বউ বানিয়ে দিয়েছে। নোভালি আর বউ? পল প্রহসন মনে করে হাসতে গিয়েও হাসতে পারল না। আর চোখে নোভালির কপিত মুখে তাকালো। এই মেয়ে ওকে পতিতা পুরুষ বলেছে, তেমনই তো সে। তবে নোভালির মুখ থেকে শুনে এত খারাপ কেন লাগলো? মেয়েটার আর্তনাদের সামনে তাকালো। আহত মেয়েটির দিকে আঙ্গুল তুলে নোভালি পলকে বলল। তোমার প্রেমিকাকে এক্ষুনি প্রাসাদে নিয়ে এসো পল। বেশ সমাদরের সাথেই ওর আতিথেয়তা করবো আমি আজ। পলকে কথা শেষ করতে দেয় না নোভালি। এক হাতে ওর মাথার পিছনের চুল টেনে ধরে অন্য হাতে চোয়াল সজোরে চেপে ধরলো। ব্যথা গিলল দাঁতে দাঁত কামড়ে। চোখে চোখ রাখতে বাধ্য করে নোভালি। পলের কাছে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ নোভালির চোখে রাখা। নিঃশ্বাস ভারী হয়ে ওঠে। নোভালি মুখটা খুব কাছে এনে পৈশাচিক হাসি হেসে বলে। কথা দিয়েছি তোমার প্রেমিকার আতিথেয়তা খুব উপভোগ্য করে তুলবো তোমার সামনে। এতটা যে যতবার প্রেমিকাকে স্মরণ করবে শিউরে উঠবে তুমি পল, শিউরে উঠবে। গোপন খবর মোতাবেক ড্যামিয়ানের আসার কথা ছিল আজ। নিকোলাস ওকে বন্দি করার সকল প্রস্তুতি শেষ করেছে। ওত পেতে ছিল ওকে সুযোগ মতো আক্রমণ করার, কিন্তু আসেনি ড্যামিয়ান। বোধহয় বিপদ টের পেয়ে গেছে। নিকোলাস খবর পেয়েছে সে আবার ফিরে গেছে সুইডেন। প্ল্যান ভেস্তে যাওয়ায় মেজাজ চড়ে গেল নিকোলাসের। এত নিখুঁত প্ল্যান ভেস্তে যাওয়ার কথা তো নয়। আন্দ্রেই, পল আর নোভা ছাড়া এই প্ল্যান সম্পর্কে কেউ জানে না। আন্দ্রেই আর নোভা ওকে ধোকা দেবে না। বাকি থাকলো পল। পলকে সন্দেহ করার মতো কিছু খুঁজে পেল না। সে বনিবের বিশ্বস্ত। নিকোলাসের এক কথায় প্রাণটা দিতেও কুণ্ঠা করবে না। ড্যামিয়ান কারণ ছাড়া ভিক্টরিসার সাথে দেখা না করে সুইডেন ফিরে গেছে এটা মানতে পারছে না নিকোলাস। নিশ্চয়ই ও কিছু টের পেয়েছে। আর যদি নিকোলাসের সন্দেহ সঠিক হয় তবে চিন্তার বিষয় ওর জন্য। বিপদ আশেপাশে ঘাপটি মেরে আছে। সুযোগ খুঁজছে ওকে চারিদিক থেকে ঘিরে ফেলার। ড্যামিয়ানকে সিরিয়াস ভাবে না নেওয়ার উপযুক্ত শিক্ষা নিকোলাস পাচ্ছে এখন। শত্রুকে কখনো ছোট করে দেখতে নেই। বিপদ উপেক্ষা করলে আরো বাড়ে। বাড়তে বাড়তে একসময় এতটা প্রভাবশালী হয় যে দমানো অসাধ্য হয়ে যায়। বিপদ বাড়তে দেবে না নিকোলাস। প্রথমে খুঁজে বের করবে ঘরের শত্রু বিভীষণকে। ধোকাবাজ বিশ্বাসঘাতকদের ঘৃণা করে ও। কার এত সাহস ওকে ধোকা দেয়? কে সে? মগজ টকবক করে ফুটছে এই মুহূর্তে। নীল চোখ জোড়া লাল বর্ণ ধারণ করেছে। হিংস্র হয়ে উঠেছে মুখ। আন্দ্রেই, আন্দ্রেই, গর্জন করে ওঠে নিকোলাস। নিমেষেই নিকোলাসের সামনে এসে হাজির হয় আন্দ্রেই। বাই। ভেনাসের বারে সব কটা কাজ শেষ করব। কমিউনিটির সকলকে জানিয়ে দে কথাটা। আন্দ্রেই মাথা নাড়িয়ে বলে। ঠিক আছে। হঠাৎ কি ভেবে আবার বলল। ইসাবেলাকে কি করবে?
নিকোলাসের রাগ এই এক নাম শুনতে পড়ে যায়। রাগের মাথায় ভুলেই বসেছিল ও বাড়িতে ইসাবেলাও আছে, ওর প্রিয়তমা। রক্তিম চোখজোড়া শান্ত নীল সমুদ্রে পরিবর্তন হয়, গলা ঝেড়ে বলে, আজ তবে থাক, আমি পরে তোকে জানাচ্ছি। ইসাবেলার নাম শুনে নিকোলাস এত বড় সিদ্ধান্ত এক মুহূর্তেই বদলে ফেলল। এই মেয়ের কারণে পরে কত কি না বদলাবে। এত গুরুত্বপূর্ণ কেন হয়ে উঠলো এই মানবীয় ভাইয়ের কাছে? আন্দ্রেইয়ের মোটেও ভালো লাগলো না। সে ক্ষুব্ধ কণ্ঠে বলল, ইসাবেলা তোমাকে বদলে দিচ্ছে, নরম হচ্ছ তুমি। পিসাসদের নরম হতে নেই ভাই। আমি নরম হইনি আন্দ্রেই, না আমি বদলেছি। বল, ওই হচ্ছে মানবী তোমাকে বদলে দিচ্ছে। যে তুমি কোনোদিন কারো পরোয়া করোনি, আজ সেই তুমি ওই তুচ্ছ মানবীর কথা ভেবে এত বড় সিদ্ধান্ত বদলে ফেলেছ। ওই মেয়ে তোমার জন্য ভালো নয় ভাই, বিপদে পড়বে ওর কারণে তুমি। ও এক মোহমায়া ফাঁদ, ভুলে যেও না ওর দেহে কারো রক্ত বইছে। শত্রুর বংশধরকে ভালোবেসে মহা ভুল করেছ তুমি। নিজের ধ্বংস নিজে দেখে আনছো। দুর্বলতায় আমাদের ধ্বংসের কারণ। ওই মেয়ে তোমার দুর্বলতা হয়ে উঠছে, একদিন তোমার ধ্বংসের কারণ হবে ও। নিকোলাসের শয্যাতীত হয়ে যায় কথাগুলো। আন্দ্রেইয়ের গলা চেপে ধরে, তারপর ছুঁড়ে ফেলে মেঝেতে। চোখের পলকে ওর কাছে গিয়ে মাথাটা মেঝেতে ঠেসে পড়ে। মেঝেতে ফাটল দেখা দেয়। আন্দ্রেইয়ের মনে হয় মাথাটা বুঝি ধর থেকে আলাদা হওয়ার পথে। একটা সামান্য মানবীর জন্য ভাইয়ের এই আচরণে ভীষণ কষ্ট পায় সে। মানুষ হলে হয়তো ওর চোখে জলের ফোঁটা পড়তো। তুই যাকে তুচ্ছ মানবী বলে অপমান করছিস তাকে আমি ভালোবাসি আন্দ্রেই। ওর সম্পর্কে কোনো বাজে কথা আমি সহ্য করব না। শেষবার সতর্ক করছি তোকে, এরপর ওকে নিয়ে অসম্মানজনক কথা বললে আমি ভুলে যাব আমাদের সম্পর্ক। কথাটা মনে রাখিস। আন্দ্রেই তাচ্ছিল্যের হাসি হেসে বলে, আমাদের সম্পর্ক? হাসালে তুমি। ইসাবেলা ছাড়া আর কেউ তো কিছু হয় না তোমার। যদি হতো তবে তাদের আঘাত দিতে দুবার ভাবতে। গলা থেকে জোর করে নিকোলাসের হাত ছাড়িয়ে মেঝের গর্ত থেকে মাথা তুলে সোজা হয়ে দাঁড়ায়। নির্লিপ্ত গলায় বলল, আমার মা ঠিকই বলেছিল, তুমি আমাদের কোনোদিন আপন ছিলে না, হবে না। তোমার কাছে আমি কিছু না। বারবার নিজেকে প্রবোধ দিয়েছি মায়ের কথা বল, আজ আর প্রবোধ দিতে পারছি না। দুদিনে চেনা এক মানবীর সম্মানের জন্য তুমি আমাকে অপমান করলে আজ। বুঝিয়ে দিলে আমার মায়ের কথা ঠিক। আমি তোমার কাছে কমিউনিটির আর 5 জনের মতো ছাড়া কিছু না। পস্তাচ্ছি আজ আমি, পস্তাচ্ছি তোমার জন্য এই অভিশপ্ত জীবন বেছে নিয়েছি বলে। আন্দ্রেই, বিস্ময়াহত হয়ে চেয়ে আছে নিকোলাস। আন্দ্রেই ঘুরে দাঁড়ায়। তুমি আমায় যা শাস্তি চাও দাও, কিন্তু সত্যি আমি বলবই, ওই মেয়ের মায়া জালে তুমি ভুল করছো। ভুলে যাচ্ছ পিচাস আর মানুষ কেবল শত্রুতা হয়, প্রেম না। সময় থাকতে সজাগ হবাই, নয়তো চরম মাসুল গুনতে হবে একদিন তোমাকে, সাথে আমাদেরও। মনে রেখো কথাগুলো, চলি। নিকোলাস বাকরুদ্ধ হয়ে রইল। আন্দ্রেই ওর কাছে আর সবার মতো নয়, বড় আপনও। মুখ ফুটে হয়তো কোনোদিন আন্দ্রেইকে বলা হয়নি। তুই আমার বড় আপন রে আন্দ্রে, বড় কাছের। মুখ ফুটে বলেনি বলে কি আজ আন্দ্রেই এত সহজ পরে বলতে পারলো? রাগের বশে আগেও তো কত কি বলেছে, কই তখন তো এমন কঠিন কথা শুনিয়ে যায়নি। আন্দ্রেই কেন বোঝে না নিকোলাসের ভালোবাসা? কেন আস্থা নেই ওর উপর? কেন সবাই বিপক্ষে যাচ্ছে ওদের? ইসাবেলা মানুষ বলে? ওরা বলে পিশাচ ভালোবাসতে পারে না, মানুষের সাথে পিশাচের প্রেম হয় না। তবে নিকোলাসের কেন হলো? আন্দ্রেই জানে না। কত শতবার ইসাবেলাকে ওর প্রতি ভালোবাসাকে নিকোলাস অস্বীকার করেছে। আঘাতের পর আঘাত করেছে মেয়েটার মনটাকে, দূরে ঠেলে দিয়েছিল। এত কিছু পরেও প্রেমটা ওর হয়েই গেল। ইসাবেলাকে কাছে টানতেই হলো, স্বীকার করতে হয় সে ভালোবাসে। আন্দ্রেই জানে না ভালোবাসা দুর্বলতা নয়, দোর্দণ্ড প্রতাপশালী, দুর্দমনীয় এক অনুভূতি। নিকোলাস আজ চাইছে আন্দ্রেই প্রেমে পড়ুক, কোনো এক মানবীর প্রেমে পড়ুক, প্রমাণিত হোক আর একবার প্রেম সবার হয়, পিশাচেরও। সেদিনও উপলব্ধি করবে ইসাবেলা মায়াজাল না, প্রেম মায়াজাল না। প্রেম শত্রু মিত্র দেখে না। ইসাবেলাকে নিকোলাস বিশ্বাস করে। সমস্ত পৃথিবী ওর বিপক্ষে গেলেও ইসাবেলা যাবে না। আর যদি যায়? পিশাচ সত্তা প্রশ্ন তোলে। নিকোলাস মাথা নাড়ায়। পিশাচ সত্তা তবুও একই কথা বলে। আর যদি যায়? যাবে না। যদি যায়? কোনোদিনও না। যদি যায়? পিশাচ সত্তার একই প্রশ্নে তিক্ত হয়ে ওঠে নিকোলাস। চোখ বন্ধ করে কপালে দপদপ করে ফুলে উঠেছে রাগ। অস্ফুটে রগ বলে,
পুরো পৃথিবী বিনাশ করে ফেলবো আমি, ইজাবেলাকেও, প্রেমকেও। দাঁতে দাঁত কামড়ে বিছানার কোণায় বসে আছে ভিক্টোরিজা। ড্যামিয়ান এবারও কথা দিয়ে কথা রাখেনি। ওর পাঠানো ফুলদানিতে সাজানো ছিল, রাগ করে সেগুলো জানালা দিয়ে ফেলে দিয়েছে ভিক্টোরিজা। বিড়ালটাকে দুচোখ সহ্য হচ্ছে না এখন আর। জুজানিকে আদেশ করেছে চোখের সামনে থেকে সরিয়ে ফেলতে। শুধু ড্যামিয়ান নয়, ভিক্টোরিজার বর্তমান ক্ষোভের কারণ কিছুটা নিকোলাসও। এই পুরুষকে আরো বেশি ক্ষিপ্ত করছে। নিকোলাসকে যত পেতে চায় ও যেন ততই দূরে চলে যায়। নিজের সুডৌল দেহ নিয়ে গর্ব করে ভিক্টোরিজা। যে কোনো পুরুষই আকৃষ্ট হবে, চাতক হয়ে থাকবে একটুখানি ইশারায়। অথচ নিকোলাসের সামনে নিজেকে মেলে ধরলেও আশানুরূপ সাড়া পাচ্ছে না। অজুহাত দেখিয়ে বারবার প্রত্যাখ্যান করছে ওকে এবং ওর চাহিদাকে। প্রত্যাখ্যানে অভ্যস্ত নয় ভিক্টোরিজা। নিকোলাসকে এখন ওর যে কোনোভাবেই হোক চাই। নিজের ইগোকে কিছুতেই ছোট হতে দেবে না। জেদ চেপে বসলো। আসুক এবার নিকোলাস। দৈহিক সম্পর্ক করা ভিক্টোরিজার প্রাত্যহিক রুটিন। ও জানে আর সবার মতো স্বাভাবিক নয় ওর দৈহিক চাহিদা। এ নিয়ে একসময় খারাপ লাগতো। নিজেকে পতিতার সাথে তুলনা করে কত কেঁদেছে। সময়ের সাথে এখন সবটা মানিয়ে নিয়েছে। খুব বেশি মাথা ঘামায় না এ নিয়ে আর। নিত্য নতুন পুরুষের সাথে কাটানোর সময় উপভোগ করে। দেহ আর মন ভিন্ন জিনিস ওর কাছে। দেহ যাকে তাকে দেওয়া যায়, কিন্তু মন হয় বিশেষ একজনের। ভিক্টোরিজার চাহিদা নিকোলাস হতে পারে, কিন্তু ওর চাওয়া ড্যামিয়ান। ড্যামিয়ানকে ও ভালোবাসে। এই একটা পুরুষের বিরহ ওকে রাতের পর রাত কাঁদায়। সিগারেট মদের নেশায় ভুলতে চায় সেই বিরহ ব্যথা, তবুও যে ভুলতে পারে না। হয়ে ওঠে লাগামহীন ব্যভিচারিণী। পরনের নাইটির রোগটা খুলে ছুঁড়ে ফেললো মেঝেতে ভিক্টোরিজা। জানুয়ারি মাসের 29 ডিগ্রি ফারেনহাইটের ঠান্ডা এই ঘরে এসে মিলিয়ে গেছে ফায়ার প্লেসের আগুনের তোপে। দেহের তাপটাও ক্ষোভ আর ব্যর্থতায় তীর করে বেড়ে যাচ্ছে। টেবিলের ওপর থেকে ভদকার বোতলের ছিপি খুলে ঢকঢক করে গলায় ঢাললো। অর্ধেকটা সাবার করে হাঁপাতে হাঁপাতে বলল, মিথ্যুক মিথ্যুক। এই তিরস্কারের তীর বর্ষিত হয় ড্যামিয়ানের নামে। তারপর ধীরে ধীরে নিকোলাস হয়ে সমস্ত পুরুষ জাতির দিকে ধেয়ে যায়। মনের বিরহে ক্রমশ যেন দুর্বল হয়ে বিছানায় উপর হয়ে পড়ে। চাদরে মুখ গুজে খুব কাঁদে। এই কান্নার কারণ ড্যামিয়ান, ওর দুধর্মনীয় কামুক স্বভাব আর নিকোলাসের প্রত্যাখ্যান। কিছুক্ষণ কেঁদে থম মেরে যায়। বহুক্ষণ এক নাগারে বৃষ্টি শেষ। প্রকৃতি যেমন হয় তেমনই। তারপর উঠে বসে জানালার বাইরে তাকায়। সন্ধ্যা ঘনিয়ে আসছে। যুদ্ধের এই সময়ে আশেপাশের কোনো বার কি খোলা আছে? বাইরেটা এখন অনিরাপদ। কিন্তু আর যে থাকতে পারছে না ভিক্টোরিজা। আজ রাতে একটা সঙ্গী ওর ভীষণ প্রয়োজন। নিজের দেহটাকে শান্ত করতে, মনের ব্যথা ভুলতে। সিল্কের অফ শোল্ডার লাল ফ্রক পরে নিল। ফ্রকটা হাঁটু পর্যন্ত ঝুলে আছে। ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, কানে একজোড়া সাদা বাদামি পাথরের দুল, গলায় চিকন সাদা মতির মালা, সুগন্ধির মাখল অঙ্গে। চুলটা খোলা ছেড়ে দেয় পিঠের উপর। আয়নায় শেষবার নিজের যৌবনের জৌলুস দেখে নিল। পশমি সোয়েটার ফ্রকের উপর জড়িয়ে বুট জুতো পরে বেরিয়ে এলো রুমের বাইরে। নিচতলায় নামতে মায়ের সাথে দেখা হয়ে যায়। মেয়ের আপাদমস্তক দেখে জাস্টিনা বেনাস নিলসন বলেন, কোথায় যাচ্ছ? 50 বর্ষীয়া জাস্টিনা লক্ষ্য করলেন ভিক্টোরিজা ঠিক মতো দাঁড়াতে পারছে না। মায়ের প্রশ্নও বুঝতে পারেনি কিংবা মনোযোগ দেয়নি। মেয়েকে আরো কিছু বলবেন তার পূর্বে সে সদর দরজার কাছে চলে গেল। দেশের পরিস্থিতি সুবিধার নয়। বাইরে যখন তখন বেরোতে নিষেধ করেছেন বেনাস। জাস্টিনা মেয়েকে সে কথা স্মরণ করানোর আগেই ভিক্টোরিজা বাড়ির বাইরে চলে গেল। মেয়ের এহেন ঔদ্ধত্য আর বেয়াদবি মোটেও পছন্দ করেন না তিনি। রেগে দ্রুত পদে সদর দরজার বাইরে এলেন। ভিক্টোরিজা ততক্ষণে গাড়িতে উঠে বসেছে। জাস্টিনা মেয়েকে কড়া গলায় নিষেধ করলেন বাড়ির বাইরে যেতে। ভিক্টোরিজা মায়ের কথা অগ্রাহ্য করে গাড়ি নিজে ড্রাইভ করে রাস্তায় নামলো। পেছনে মায়ের চিৎকার শুনতে পাচ্ছে। চাকরদের আদেশ করছেন গাড়ি ঠেকাতে। গাড়ির গতির সাথে চাকরগুলো পেরে উঠল না। ভদকা একটু বেশিই খেয়েছে বোধহয়। চোখের সামনেটা ঝাপসা হয়ে আসছে।
রাস্তা একেবারে অন্ধকার আর জনমানব শূন্য। নেশার ঘুরে ভয় টয় পেল না অবশ্য। কাছাকাছি বারটাতে যেতে 15 মিনিট লাগে। ভিক্টোরিয়া বেরিয়েছে 10 মিনিট হলো। একটা আর্মির গাড়ি পর্যন্ত এই সময়ের মধ্যে নজরে এলো না। একটু যেন অবাক হলো ও। পরক্ষণেই ভাবনাটা ঝেড়ে ফেললো। আর্মি নেই তাতে ভালোই হয়েছে, যাত্রাপথে বাধা পায়নি। এই নির্বিঘ্নতায় মুচকি হাসলো। হাসিটুকু দীর্ঘস্থায়ী হলো না। আচমকা কোথা থেকে একটা কালো বড় বাদুড় এসে আছড়ে পড়লো গাড়ির সামনের কাছে। ব্রেক ফেল করলো ভিক্টোরিয়া। গাড়ি রাস্তার পাশের খাদে গিয়ে পড়ে। খাদটা খুব বেশি বিপজ্জনক ছিল না, ঝোপঝাড় আর নর্দমায় ভরা। মাথায় আঘাত পেয়ে কিছুক্ষণের জন্য অচেতন হয়ে পড়ল। জ্ঞান ফিরল ঘাড়ের ত্বকের কাছে সুচলো কিছুর স্পর্শে। আস্তে আস্তে চোখ মেলে দেখলো গাড়ির অর্ধেক ডুবে আছে খাদের নর্দমায়। ভিক্টোরিয়া পাশ ফিরতেই চমকে উঠল। সুদর্শন এক যুবক বসে আছে পাশের সিটে। পরনে সাদা শার্ট আর কালো ট্রাউজার, গলায় পেঁচানো সাদা হোয়াইট জাবুত, ঠোঁটের কোণে সম্মোহনী হাসি। হাসিটা চেনা লাগলো। কার সাথে মিলাচ্ছে এই মুখ? ভিক্টোরিয়ার দৃষ্টি ক্রমশ ঝাপসা হয়ে এলো সামনের যুবকের মুখটাও। তবুও বুঝতে পারে যুবক ঝুঁকে আসছে ওর দিকে। গালের দুপাশে যুবকের হাত টের পেল। ব্যথায় উফ করে উঠল সাথে সাথে। শুধু গাল নয়, সর্বশরীরের ব্যথা তখন উপলব্ধি করে ভিক্টোরিয়া।